আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং এর সাথে রয়েছে আমি নীলা ফেরদৌস। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন সহ ৩৬,৬৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে ১৬টি প্রকল্প বিচার বিশ্লেষণ শেষে ৯টির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকটের হাহাকার দশকের পর দশক ধরে। এ থেকে কিছুটা রেহাই পেতেই অবশেষে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প ছাড়াও আরও ৮টির অনুমোদন দেয়া হয়। চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় একনেক বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন সংশোধিত মিলিয়ে ১৬টি প্রকল্প উত্থাপিত হয়। একনেক বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, পদ্মা ব্যারেজ হবে একটি মাস্টারমাইন্ড প্রকল্প। এই প্রজেক্টের মধ্যে ৩টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টারমাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষিতে পরিবর্তন আসবে বলেও জানান মন্ত্রী। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, এ নিয়ে আলোচনা চলছে, দেশের স্বার্থই গুরুত্ব পাবে। গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিগত সরকারে লুটপাটের কারণে বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা ঘাড়ে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই অবস্থা থেকে দেশকে আবারও স্বাবলম্বী করতে বর্তমান সরকারের কমপক্ষে ২ বছর সময় লাগবে বলে জানান তিনি। উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রামাদান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে ৩০ লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। তাহলেই কেবলমাত্র আমরা ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। ১০ বছরের মধ্যেই মাধ্যমিক ও ১২ বছরের মধ্যে যেন উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয়, এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে যেন সময় নষ্ট না হয় এবং সেশন জট না হয়, সে কারণে সরকার বৈঠকে বসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অডিটোরিয়ামে অনগার্ড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলে মন্ত্রী। এ সময় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার কথা জানান শিক্ষামন্ত্রী। তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল 10টায় শুরু হয়ে ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে জানালেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জানান জামায়াত ও এনসিপি সমর্থিতরা। হাসান নূরের ক্যামেরায় জে মাহমুদের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত 3টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অংশ নিতে দেওয়া হয়নি আওয়ামী সমর্থিত কোনো প্রার্থীকে। ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ আইনজীবীরা, জানান প্রত্যাশার কথা। আমি প্রথম ভোট দিচ্ছি হাইকোর্টে, খুব ভালো লাগছে ভোট দিয়ে। আশা রাখি সাধারণ আইনজীবী কাজ করবেন, বাড়ির উন্নয়নের জন্য কাজ করবেন, আইনজীবীদের পাশে থাকবেন। ভালো ভোট হচ্ছে উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। আনন্দ ঘন পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা জানিয়ে ভালো নির্বাচন হলে জয়ী হবেন বলে প্রত্যাশা ভিন্ন প্যানেলের প্রার্থীদেরও। সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করব। এদিকে দলের কেন্দ্রীয় নেতারা সমর্থিত প্রার্থীদের প্রচারণায় এসে তুলে ধরেন ভোট নিয়ে তাদের অভিব্যক্তি। এইখানে নির্বাচন হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের নির্বাচন। এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকে। আমাদের যে নীল প্যানেল সকল প্রার্থী ইনশাল্লাহ বিজয় লাভ করবে। যারা দায়িত্ব পালন করছেন, ভূমিকা পালন করছেন, তাদেরকে অবশ্যই সচেতন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভূমিকা পালন করতে হবে। দুদিনের এ নির্বাচনে 11,097 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোট শেষে ঘোষিত হবে ফলাফল। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালু থাকলেও কিছুতেই কমছে না হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে হামের এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর এর নেপথ্যে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে টিকা বঞ্চিত শিশুদের RCM অ্যাপের মাধ্যমে বিশেষ টিকাদান সেশনের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে। দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে 8 শিশু। এর মধ্যে নিশ্চিন্ত হামে 1 জন ও উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগেই 3, ময়মনসিংহে 2, কুমিল্লা ও বরিশালে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 15ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 69 জনের এবং উপসর্গ নিয়ে মারা যায় 363 জন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে আমরা কাজ করতে শুরু করেছি। এদিকে হাম মোকাবেলায় ইতিমধ্যে প্রায় 1 কোটি 80 লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানায় টিকা বঞ্চিত শিশুদের RCM অ্যাপ, মোবাইল টিম ও বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে টিকা দেওয়া নিশ্চিত করা হবে। আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1 কোটি 80 লক্ষ শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত EPI-এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। হামের এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর এর পিছনে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। সংক্রামক এই ব্যাধি থেকে শিশুদের রক্ষায় জনসচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। রনি মজুমদার, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। দুপুরে মেঘনাঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান দগ্ধদের হাত, মুখ ও পা সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধরা সবাই ওই বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী। বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সাংবাদিক আছেন, সেই সাংবাদিক ভিতরে গিয়েছিল, সেই গাড়িগুলো কিন্তু এখন
সামর্থ্যের অভাবে যারা এককভাবে কোরবানি দিতে পারেন না তাদের কথা চিন্তা করে শরিকানা কোরবানির আয়োজন করেছে উত্তরার হাইজেনিক এগ্রো খামার। 18,000 ও 26,500 টাকায় দুটি প্যাকেজ ঘোষণা করেছেন তারা। কয়েক বছরের জনপ্রিয়তার কারণে এই উদ্যোগের কথা জানান খামারিরা। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। এককভাবে কুরবানির সামর্থ্য না থাকলে ভাগে বা শরিকে পশু কুরবানির বিধান আছে কোরআনে। তবে রাজধানীতে পরিচিত মানুষের অভাব বোধ করেন অনেকেই। এমন সব মানুষের কথা চিন্তা করে শরিকানা কুরবানির ব্যবস্থা করা হয়েছে রাজধানীর হাইজেনিক এগ্রো ইন্ডাস্ট্রিতে, যেখানে দুটি প্যাকেজ ঘোষণা করেছে তারা। দুইটা সার্ভিস আমরা রেখেছি। একটা হলো 18,000 টাকা, 3,500 টাকা সার্ভিস চার্জ, আর একটা হলো 26,500 টাকা আর 4,000 টাকা সার্ভিস চার্জ। এই টাকাগুলোর ভিতরে আমরা গরুটা ক্রয় করা, গরু এখানে লালন পালন করা, কষায়ের ব্যবস্থা করা এবং কাটিং করে প্যাকেজিং করে ডেলিভারি বাসা পর্যন্ত পৌঁছে দেয়া। এর পাশাপাশি কুরবানির জন্য থাকছে লাইভ ওজনে কিংবা দরদামে পশু কেনার সুযোগ। গ্রাহক যদি আমাদের কাছ থেকে চায় যে ঈদের দিন জবে করে পূর্ণ প্রসেসিং করে রেডি টু কুক অবস্থায় আমাদের এখান থেকে নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রেও এই সার্ভিস আমরা দিয়ে থাকি। কয়েক বছরের ভালো অভিজ্ঞতার কারণে এবারও পশু সংগ্রহে এসেছেন অনেক ক্রেতা। দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর, নেওয়া যাবে, দামও মাশাআল্লাহ ভালো আছে, নেওয়ার মতো। খামার থেকে নিলে ভালো মানের, ভালো দেখাশোনা নেওয়া যায়। আমাদের অনেকেরই বাসাতে জায়গা নেই, এখান থেকে গরুটা কেনার উদ্দেশ্য হলো, ধরেন আমি এখনই কিনলাম, এটা কুরবানি আগের দিন ওরা পৌঁছিয়ে দেয়, ওনারা নিজেরাই লালন পালন করে। আমার কাছে সবচেয়ে এটা ভালো লাগে, এই জন্যে আমি গত কয়েক বছর ধরে এখান থেকে নিচ্ছি। জীবনযাত্রার পরিবর্তন আর লাভজনক ব্যবসার কারণে যেমন দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে খামারগুলো, তেমনি ক্রেতাকে আকৃষ্ট করতে তাদেরও থাকছে বিভিন্ন আয়োজন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, চামড়ার সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে বিনামূল্যে লবণ দেবে সরকার। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। প্রতি বছর ঈদুল আজহাকে ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম সরকার নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেট এবং কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণের অভাবে ন্যায্য মূল্য পায় না ব্যক্তি পর্যায় থেকে মৌসুমি ব্যবসায়ীরা। ফলে অনেক ব্যবসায়ী চামড়া নদীতে ফেলে দেন। এ অবস্থায় এবারও চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, এবছর গরুর লবণযুক্ত চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা, ঢাকার বাহিরে 57 থেকে 62 টাকা। 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে বিনামূল্যে লবণ দিবে সরকার। সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায় সেটি আমরা নিশ্চিত করছি। চামড়ার দামের বিপর্যয়ের কারণ হিসেবে হাজারীবাগের ট্যানারিকে সরিয়ে নেওয়ার দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে কিছু সময়ের জন্য চামড়া রপ্তানির সিদ্ধান্ত হবে। ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। বিলাল হোসেন, RTV, ঢাকা। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে কোরবানির ঈদকে ঘিরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুরের খামারিরা। দেশের বিভিন্ন স্থান থেকে খামারে গরু দেখতে এবং কিনতে আসছেন পাইকাররা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে কিছুটা চিন্তিত হলেও ভারত থেকে গরু না আসায় লাভের আশা খামারিদের। অন্যদিকে বরগুনার পাথরঘাটাতেও পশু কেনাবেচা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন খামারি, ক্রেতা ও ব্যাপারীরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি।
দিনাজপুরের বিরামপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় ছোট বড় মিলিয়ে 4,000 খামারি কোরবানির জন্য গরু প্রস্তুত করেছেন। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু প্রস্তুতে বেশি ব্যয় হয়েছে দাবি খামারিদের। এখানে দেশি এবং শাহিয়াল জাতের গরু আছে, সবই মোটামুটি মিডিয়াম জাতের গরু। ন্যাচারাল এবং দেশি খাবার শুধু খাওয়ায় এগুলোকে। এগুলা ভুট্টা, গম, খোল, তারপরে মসুর ডাল, বাংলা খিলান খিলাই, আমরা ইংরেজি খিলান খিলাই না। দামে দরে যদি বনে তাহলে আমরা এখান থেকে গরু নিতে পারবো আর কি। এদিকে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বলছে, বিরামপুরে কোরবানির জন্য 21,280টি পশুর চাহিদার বিপরীতে 39,000 পশু প্রস্তুত করা হয়েছে। বিরামপুর উপজেলার প্রায় 4,000-এর মতো খামারি এই কোরবানি ঈদকে সামনে রেখেই মোটা তাজাকরণ কাজের সাথে নিয়োজিত থাকে। চাহিদা মেটানোর পর এই উদ্বৃত্ত পশু আমাদের সারা বাংলাদেশেই সাপ্লাই হয়। অন্যদিকে চলতি বছর পাথরঘাটায় কোরবানির পশুর চাহিদার চেয়ে সরবরাহ বেশি। খামারিদের দাবি, দেশে যে পরিমাণ গবাদি পশু হয়েছে তা দিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি লাভের আশা করছেন তারা। সবগুলাই ন্যাচারাল পদ্ধতিতে খাবার দাবার চলতেছে, ন্যাচারাল পদ্ধতিতে এই গরুগুলা এরকম স্বাস্থ্যবান হয়েছে। যদি কোরবানির বাজার ভালো থাকে তাহলে আমাকে আরো লাভবান হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবাদি পশু লালন পালন করা হচ্ছে বলে জানান এ প্রাণী সম্পদ কর্মকর্তা। আধুনিক প্রযুক্তি, উন্নত রেশন ফর্মুলেশনের মাধ্যমে এবছর খামারিরা কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার না করেই এবং ক্ষতিকর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করে গবাদি পশু হৃষ্টপুষ্ট করছেন। আবরার মাহি, আরটিভি। রাজধানীর মহাখালী ও তেজগাঁও এলাকায় অবৈধ পার্কিং রোধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ। অভিযানে প্রায় 2 শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, একাধিকবার সতর্ক করার পরও চালকরা নিয়ম না মানায় এই অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবেও মামলার সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে নিয়ম অমান্য করলে গাড়ি ডাম্পিং করা হবে বলেও সতর্ক করেন তিনি। যতক্ষণ পর্যন্ত আমরা মাঠে অ্যাকশনে না যাই ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং আমরা সবাইকে বলি যে এই কাজটা আমরা চাই না। আর যদি কেউ আমাদের কাজে বাধা দেয় তাহলে গাড়িটাকে নিয়ে সুন্দর করে আমরা ডাম্পিং করে ফেলবো, রেকার লাগাবো। আগামী 28 মে ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় প্রথম দিন 23 মে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে 24 মে টিকিট বিক্রি হবে 14 মে, 25 মে টিকিট পাওয়া যাবে 15 মে, 26 মের আসনের টিকিট বিক্রি হবে 16 মে এবং 27 মের আসনের টিকিট বিক্রি হবে 17 মে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 28, 29 ও 30 মে তারিখের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে 2 দিন ধরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। গেল রাত 12টার দিকে ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেসা হল সংলগ্ন চারুকল এক্সটেনশন এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্ত বহিরাগত যুবককে শনাক্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রাশেদুল আলম জানান, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এ সময় প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 5 ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে 25 জনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা এবং
তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য সে এই স্কিলে নিজেকে গড়ে তুলতে চায় বা গড়ে তুলতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার লক্ষ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় একটি কমিটি গঠন করা হয়েছে। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পরিবারগুলোকে সামাজিকভাবে ভালো পরিবেশ দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছে সরকার। তাদেরকে আমরা মেইন স্ট্রিমে স্বাভাবিক জীবনযাপনে কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি সেটা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি, এবং তাদেরকে কি করে আমাদের মেইন ইকোনমিতে কানেক্ট করতে পারি, আমরা তাদেরকে সক্ষম করে কিভাবে গড়ে তুলতে পারি সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সমাজে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। কেউ যেন পিছিয়ে পড়ে না থাকেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। সুনামগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচিতে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের পছন্দের মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করছেন বলে দাবি কৃষকদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সুনামগঞ্জের হাওড়বাসীর সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভুরু ধান, কিন্তু চলতি বৈশাখের শুরুতেই অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। শুধু জমিতেই নয়, ধান কাটার পর পর্যাপ্ত রোদ না থাকায় মাঠেই পচে যাচ্ছে ফসল। এই চরম সংকটে দিশেহারা কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর 3 মাস মেয়াদী বিশেষ সহায়তা কর্মসূচি চালু করলেও তার সুফল নিয়ে দেখা দিয়েছে চরম বিতর্ক। কোনো দোকান নেয় না, বুঝছেন না, মাইলে আপনারা জানাইনি সাহায্য তো আমরা কোনটা পাই না, ভালো মন্দ মেম্বার তারা বোঝে, তারাই খায়, তারা বন্ধু বান্ধব তারা দিব, তোমার দিব গরিব দিব নাই, তোমার মাত তোমার দিব দিত না। বর্তমানে এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বারে আমরা কোনটা মাতাইছে না, জিজ্ঞাইছে না তোমরা কিভাবে খেতি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3 কাজুন ফাইন চলে আসি। জেলার 12টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের স্বজনপ্রীতির কারণে তালিকার বাইরে রয়ে গেছেন। প্রশাসনের করা এই দায়সারা তালিকা নিয়ে সহায়তা কার্যক্রম উদ্বোধনের দিনেই খুব ঝাড়েন স্থানীয় জনপ্রতিনিধি। সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন, এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে ওনারা এটার উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। এদিকে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, কৃষকের ত্রাণ নিয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগের মুখে জেলা প্রশাসন জানান, তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। তালিকাটা একটু বড় মনে হচ্ছে, যেটি আসলে সরজমিনে আমরা যা বুঝেছি বা আপনারা সাংবাদিকরা যারা গিয়েছেন তাদের কাছেও মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়। হাওড়বাসীর প্রত্যাশা, সব ধরনের স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে দ্রুততম সময়ে সঠিক তালিকা তৈরি করা হবে এবং প্রধানমন্ত্রীর দেয়া এই সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে পৌঁছাবে। লিওন আজাদ, RTV। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকে কনভেনশন হলে চলছে 3 দিন ব্যাপী টার্কিশ গালা ফেস্ট 2026। 12 মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 14 মে 2026 পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, টার্কিশ খাবার, ফ্যাশন ও লাইফস্টাইলকে কেন্দ্র করে এবারে আয়োজন 70টি স্টল সাজানো হয়েছে। রয়েছে ঐতিহ্যবাহী খাবার, ডেজার্ট, পোশাক, হস্তশিল্প ও বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের স্টল। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ মিউজিক ও ফটোজোন। সকাল 11টা থেকে রাত 11টায় উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। আয়োজকদের দাবি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। এখানে আমরা মূলত আসছি আমাদের কালেকশনগুলো দেখানোর জন্য, যেটা ইউনিক কিছু ডিজাইন আছে কালেকশন, ওইগুলো দেখানোর জন্য। জয়পুরি আছে, তারপর আপনার দুবাই কালেকশন আছে, টার্কিশ ডিজাইন আছে, এগুলো কাস্টমারকে দেখানোর জন্য আর গুলশানের কাস্টমার চাহিদার সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য মূলত আমাদের এই ফেয়ারটা করা। আমাদের কালেকশনগুলোর কাস্টমার আছে, কারণ অরিজিনাল পাকিস্তানি কাস্টমাররা চিনে। আমাদের ড্রেসগুলো যখন দেখে তারা বুঝতে পারে যে এটা আসলেই অরিজিনাল। তারা এইসব এক্সিবিশনগুলো তো সাধারণত যারা ইসলামিক আইটেম নিয়ে কাজ করে তারা আসতে চায় না, একটু অন্য ক্লাস মনে করে। তো আমরা চাচ্ছিলাম এটা লিভাল করার জন্য। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই।
রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।